আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দুর্বল পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে আর্জেন্টিনা বিধ্বস্ত করেছে, স্বাভাবিক একটা ব্যাপার। এই জিনিসটা অনুমিত ছিল এবং ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৫ নম্বর স্থানে থাকা দলের বিপক্ষে এই জয়টাকে অনেক বেশি করে গ্লোরিফাই করব না, তবে বেশ কয়েকটা এক্সপেরিমেন্টের সুযোগ কিন্তু স্কালোনির সামনে এসেছিল, তিনি সেটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। এটাই এ ম্যাচে সবচেয়ে বড় পাওয়া। এর পাশাপাশি প্রতিপক্ষ যখন লো ব্লক ডিফেন্সে খেলে, রীতিমতো বাস পার্কিং ডিফেন্স করে, তখন আর্জেন্টিন ফরওয়ার্ডরা ফাইনাল থার্ডের প্লেয়াররা খুব একটা বেশি অপরচুনিটি কাজে লাগাতে পারেন না, অনেক গোলের সুযোগ তৈরি করতে পারেন না, এমন একটা কিঞ্চিত বদনাম আছে। সেটার বিপক্ষে গিয়ে আর্জেন্টিনার ফাইনাল থার্ডের পারফরমেন্সটা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। একেবারে গোল বাই গোল ধরে না বলিয়ে ম্যাক অ্যালিস্টারের জোড়া গোল, লাউতারো মার্টিনেজের অল্প কয়েক মিনিটে ইম্প্যাক্টফুল জোড়া গোলের পারফরমেন্স, লিওনেল মেসি গোল না পেরেও জোড়া অ্যাসিস্ট। ওই যে বললাম, ফাইনাল থার্ডের প্লেয়াররা আসলেই কিন্তু নজর কেড়েছেন। তবে সব কিছুকে ছাপিয়ে এ ম্যাচে লোপেজের মতো স্ট্রাইকিং পজিশনে আরও একটা অপশান আমরা দেখলাম। পালমেরাসের জার্সিতে ধারাবাহিক গত ২ সিজন ভালো খেলছেন, সেটার একটা পুরস্কার পেয়েছেন। সুযোগটা আমার কাছে মনে হয় অসাধারণভাবে কাজে না লাগালেও মোটামুটিভাবে কাজে লাগিয়েছেন। ভবিষ্যতে এই প্লেয়ারটার দিকে স্কালোনির অন্তত প্ল্যানে ইনক্লুড করার মতো একটা ব্যাপার থাকবে। আমরা বদলি হিসেবে মোরেনোকে দেখলাম, রিভেরোকে দেখলাম, এমনকি গোলকিপার পজিশনে ক্যাম্বেসেসকে নামানো হয়েছে। অর্থাৎ স্কালোনির কাছে যতগুলো সুযোগ ছিল নতুন প্লেয়ারদেরকে নামানো, ডেবু করা, সেটা তিনি করিয়েছেন। এটাকে পজিটিভ অ্যাপ্রোচ হিসেবে নিচ্ছি। তবে এমন টাইপের ম্যাচে আমি যেটার দিকে অনেক বেশি করে তাকিয়ে থাকি সেটা হচ্ছে আর্জেন্টিনার এই দলটাতে আমরা স্পেসিফিক যে সকল পজিশনে প্রবলেম খুঁজে পাই সেই পজিশনগুলোতে আসলে প্লেয়াররা কেমন করেছেন। যেমন লেফট ব্যাক পজিশনে নিকো গঞ্জালেস আরও একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিয়েছেন, জোরে অ্যাসিস্ট করেছেন, বারবার করে ডিবক্সের মধ্যে ঢুকেছেন এবং লেফট ব্যাক পজিশনের জন্য হলেও বা উইং ব্যাক একটা রোলে নিকো গঞ্জালেস যে একটা ভালো অপশন সেটা আরও একবার প্রমাণ করেছেন। গঞ্জালো মন্তিয়াল একটা দুর্দান্ত গোল করেছেন লিও মেসির একটা চোখ ধাঁধানো অ্যাসিস্ট থেকে, এবং মন্তিয়ালের এই গোলটা তাকে অবশ্যই এই ম্যাচের পারফরমেন্সে আপার হ্যান্ডে রাখবে। তবে যে জিনিসটা আমি অনেক মিস করেছি সেটা হচ্ছে রাইট উইং ধরে মন্তিয়াল এবং সিমিওনের এমন কিছু রান, কিছু কাটব্যাক, কিছু ক্রস যেটা ডিবক্সের মধ্যে প্লেয়াররা গোল স্কোরিং জায়গায় পান, সে জায়গা থেকে মন্তিয়াল সিমিওনের ওই রাইট উইং পারফরমেন্সটা কাউন্টার অ্যাটাকে কিংবা অ্যাটাকিং ফেজে আমার কাছে যথেষ্ট ইমপ্রেসিভ বলে মনে হয়নি। আর্জেন্টিনার একটা উইক লিঙ্ক রাইট ব্যাক পজিশনে শুধুমাত্র ডিফেন্সিভ অ্যাকশনে নয়, এমনকি ফাইনাল থার্ডেও সেখান থেকে অপরচুনিটি তৈরি করার ক্ষেত্রে সে জায়গা থেকে একটা প্রশ্ন কিন্তু এখনও থেকে যাচ্ছে। এই জায়গায় আসলে অন্যান্য অপশান, আরও অ্যাটাকিং অপশান, শুরু থেকে নিকো পাস, মাতিয়াস সুদের মতো কোনো একজনকে এমন অপশানগুলোকে আসলে স্কালোনির বাজিয়ে দেখা উচিত কিনা সেটা নিয়ে বা সেই প্রশ্ন নিয়ে আমরা ইন্টারন্যাশনাল ব্রেক শুরু করেছিলাম। সে প্রশ্নের জায়গাটা কিন্তু আসলে থেকেই যাচ্ছে। একটু ম্যাক অ্যালিস্টার প্রসঙ্গে আসি। এমন একজন মিডফিল্ডার যিনি কিনা ডিফেন্সিভ মিডফিল্ডে যেমন ভালো, যিনি কিনা আরেকটু অ্যাডভান্স রোলে ভালো, যিনি কিনা ডিবক্সের মধ্যে ঢুকতে পারেন, সেই মুনশিয়ানাটা দেখিয়েছেন। আর্জেন্টিনার মিডফিল্ডে আরেকটু বেশি করে ডাইনামিক রোলে খেলার মতো প্লেয়ার থাকা দরকার। একই সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে যথেষ্ট অপশান থাকা দরকার। এগুলো নিয়েও এখনও খুঁটিনাটি কাজ করার ব্যাপার আছে। তবে এই ইন্টারন্যাশনাল ব্রেকটাতে অন্তত আর্জেন্টিনার টপ পারফর্মার বা যারা ধারাবাহিকভাবে পারফর্ম করেন সেই মিডফিল্ডারদেরকে দুটো ম্যাচে দেখতে পারাটা অন্তত স্বস্তিদায়ক। মিডফিল্ড আর্জেন্টিনার বড় একটা শক্তির জায়গা। দিন শেষে নেগেটিভ, পজিটিভ, প্লাস মাইনাস নানা রকমের ইকুয়েশন থাকবে। তবে বড় বড় মতো এবারের বিশ্বকাপে মিডফিল্ডে অনেক অপশান নিয়ে আর্জেন্টিনা যাক, এই জিনিসটা অনেক বেশি করে চাইব। লিও মেসির সাথে লাউতারো মার্টিনেসের যে একটা লিঙ্ক আপ দেখেছি, যেখানে লিও মেসি লাউতারো মার্টিনেসকে দিয়ে তার দ্বিতীয় গোলটা করিয়েছেন, এমন একটা লিঙ্ক আপ যদি নিকো পাজের ক্ষেত্রে বা তার সাথে দেখা যেত, যেমনটা নিকো পাজের ডেবু কয়েকটা ম্যাচে দেখা গিয়েছে, তাহলে হয়তো বা সেটা আমার কাছে অন্তত আরও একটা চোখের শান্তি মোমেন্ট মনে হতো। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি আর্জেন্টিনার ফাইনাল থার্ডে কোনো একটা উইংয়ে নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তান্তুনো, মাতিয়াস সুলে এমন টাইপের কোনো একটা ট্যালেন্ট আসা উচিত। আপনি ভ্যালেন্তিন কার্বনি, ক্লাউদিও অ্যাচেভেরিকে ইকুয়েশনে নিয়ে আসতে পারেন। আমি ইকুয়েশনটা এখনই একেবারে ক্লোজ করে ফেলছি না। আমার কাছে এমন একটা এক্সপ্লোসিভ ট্যালেন্টের এখনও ফাইনাল থার্ডের দরকার আছে। যদিও লাউতারো মার্টিনেজের পাশাপাশি হুলিয়ান আলভারেজের মতো একটা অপশান আছে, এটার পরও আমি এই জিনিসটা বলবো। তবে একই সঙ্গে এই জিনিসটা মনে করিয়ে দিব যে যত দিন পর্যন্ত লিওনেল মেসি এই দলটাতে খেলবেন, সতীর্থরা বারবার করে লিওনেল মেসিকে খোঁজার চেষ্টা করবেন, বারবার করে এটা নাম্বার 10 বেস একটা সিস্টেম হবে, যেখানে লিও মেসি নিচে নেমে প্রতিপক্ষ মিডফিল্ডার কিংবা ডিফেন্ডারদের ডিফেন্সিভ লাইনটা ব্রেক করে একের পর এক পাস দেবেন, দুই সাইড থেকে ফুল ব্যাকরা উপরে উঠে আসবেন, মিডফিল্ডাররা ওয়াইড রোলে চলে যাবেন, এমন সেটআপই দেখা যাবে। খুব বেশি উইং বেসড অ্যাটাকিং সিস্টেম আর্জেন্টিনার নেই, লিওনেল স্কালোনির কাছে কখনোই সেভাবে ছিল না। ডি মারিয়া যাওয়ার পরে অপশানটা আরও অনেক কমে গিয়েছে। এটা
ওয়ান সেকেন্ড স্বাভাবিক ব্যাপার বলে নিচ্ছি, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট বলে মনে হতে পারে, তবে এটাই বাস্তবতা। আমি আরও একবার এখানে রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে অ্যাটাকিং পারফরমেন্সটাও যে সমানভাবে গুরুত্বপূর্ণ সে প্রসঙ্গটা টেনে আনবো। রাইট ব্যাক পজিশনে মন্তিয়ার মলিনার কাছ থেকে আমি যদি ডিবক্সের মধ্যে আরও বেশি করে ক্রস দেওয়ার প্রবণতা, ফাইনাল থার্ডে বল ধরার প্রবণতা দেখতাম, অ্যাটাকেও যদি আরেকটু বেটার পারফরমেন্স দেখতাম, তাহলে আমার কাছে এটা 16 আনা পরিপূর্ণ একটা ম্যাচ বলে মনে হতো। আরও বেশ কয়েকজন প্লেয়ার সম্পর্কে বলা যায়, আমি নির্দিষ্ট করে বলছি না। সামনের ভিডিওগুলোতে ওভারঅল সিচুয়েশনটা আরেকটু সাম আপ করার চেষ্টা করব। জানি একটা লম্বা ব্রেক হয়ে গিয়েছে, বাস্তবতার নিরিখে আসলেই এটা এখনকার অবস্থা। বেশ কয়েকটা জায়গা থেকে, দেশ থেকে দূরে, টাইমিং, পড়াশোনা সকল কিছু মিলিয়ে বেশ সমস্যাতে আছি। তবে এত কিছুর পরে বারবার ফিরে আসার একটা তাড়না অনুভব করি। আশা করছি এটাও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর্জেন্টিনাকে কেন্দ্র করে সামনে আরও অনেক ভিডিও আসবে, অবশ্যই ফুটবল ফ্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।